এই বিএনপি এটার জন্য কোনো সুপারিশ করবে না, আমরা এইটার অপেক্ষায় জায়গাটা থাকবো করবে। বিএনপি এবং সেইটা পরিষ্কারভাবে ওটা করলে পুলিশের অ্যাকশন হচ্ছে কিনা সেটা আমরা কি দেইনি, আমরা বার্তা দিয়েছি, চিৎকার করে করে কাজে বলছি দিচ্ছে না, কাজে কিন্তু দিচ্ছে না, বাস্তবে এবার সেটা কাজে হচ্ছে দিচ্ছে কিনা না। সেটা নিয়ে আমরা মানুষের কথা সন্দেহ বলবো, আছে। প্রিয় দর্শক। রাজনৈতিক দল তো আর ধর্মীয় দল না যে আপনার আত্মশুদ্ধি হবে। রাজনৈতিক দল রাজনৈতিক বয়ান তৈরি করে, রাজনৈতিক কর্মীরা অংশগ্রহণ করে। কোনো রাজনৈতিক কর্মী যদি অসামাজিক বা আপনার আইন শৃঙ্খলার বিরুদ্ধে কাজ করে, তাকে তখন দল থেকে বহিষ্কার করা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করে। আমার বক্তব্য হলো যে আপনারা বারবার পুলিশের ফেইলার বলছেন কেন? পুলিশের ফেইলার না, পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডেলিভারেটলি এটা করছে। যে সুরাব ভাই বললো না যে শেখ মুজিবের ছবিকে যখন করা হয়েছে, তাদের সেই প্রতিহিংসা পরায়ণ মনোভাব তো এখনো রয়ে গেছে। সেই সমস্ত ব্রেন চাইল্ডরা কি বাংলাদেশে নেই? পুলিশের কি তারা নেই? তারপরে আমার প্রতিবেশী রাষ্ট্রের ভারতের ব্রেন চাইল্ডরা কি নেই? তারা এখন আপনার এই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে দিয়ে, এবং সরকারের মধ্যে যদি থাকে, তারা এখন চাচ্ছে যে দেশটাকে একটা অস্থিতিশীল করে তুলে বিএনপিকে যদি মেলাইন করা যায়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র এবং রক্ষার শেষ কবচ যে বিএনপি, তাকে যদি মেলাইন করা যায়, তাহলে বাংলাদেশকে একটা ক্লায়েন্ট স্টেটে পরিণত করা যায়। সুতরাং আমি বলি এটা পুলিশের ফেইলার না, এটা এই যে সাকিব ভাই বলুন না, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে, তারা বা কী করলো? গোয়েন্দা সংস্থাগুলো কী করলো? তারা কি সবাই চায় যে বিএনপিকে মেলাইন করতে পারেই তো বাংলাদেশটা ফাঁকা নাকি? আজকে যারা যে সমস্ত মিছিল মিটিং বিক্ষোভ করছেন, খুলনায় যে রক কেটে মেরে ফেললেন একটা যুবদলের প্রাক্তন নেতাকে, কই সেটা ব্যাপারে তো কোনো মিছিল মিটিং, কোনো তাত্ত্বিক বিশ্লেষণ আমরা দেখি না। এটা আপনি বলেছেন, কিন্তু আপনাদের দলের ভেতরে অন্তঃকন্দলে ৩০২টি ঘটনায় নিহত হয়েছেন ৪৬ জন এবং আহত হয়েছেন কমপক্ষে ২,৮৩৪ জন। এটা সম্প্রতি এটা একটা রিপোর্ট এসছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির একটা প্রতিবেদন অনুযায়ী। তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা নিজেদের মধ্যে কি পরিবর্তনের জন্য কি উদ্যোগ নিচ্ছেন? শুধু বহিষ্কারেই কি সীমাবদ্ধ থাকবে? বহিষ্কারের মধ্যে যদি কাজ না করে নেক্সট স্টেপ আপনারা কি নেবেন? আপনি একটা সিস্টেম বলেন যে আমরা তো তাদেরকে দল থেকে বের করে দিচ্ছি, এবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উচিত তাকে গ্রেফতার করা। এবং আপনি এই যে এটা একটা ব্যবসায়িক হত্যাকাণ্ডকে কিভাবে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে প্রচার করলেন, করে পুরো আপনি বাংলাদেশে একটা সেই পরাজিত শক্তির একটা বয়ান তৈরি করার কিন্তু আপনি একটা মোক্ষম পথ বানিয়ে দিচ্ছেন। আমরা যদি বলতাম যে অমুককে গ্রেফতার করা যাবে না, অথচ আমরা বারবার বলছি যেই ছেলেটি পাথর নিয়ে হত্যা করলো তাকে কেন গ্রেফতার করছেন না এখনো? কোন উদ্দেশ্যে আপনি তাকে এখনো গ্রেফতার করছেন না? জুনায়েদ স্যারকে একটু বলবেন, এখানে আজিল বাড়ি হেলাল প্রশ্ন করেছেন যে তাহলে ওনাদের কি করা উচিত, আপনি এটা একটু বলবেন, এরপরে আমি পরের প্রসঙ্গে যাচ্ছি। না, বিএনপির অবশ্যই অনেক কিছু করার, মানে আমরা ধরুন বিএনপি কি করবে তো বিএনপি ঠিক করা না, উনি জিজ্ঞেস করেছেন আর কি সেই জায়গা থেকে। প্রথমত মানে একটা ডেমোক্রেটিক পলিসি, প্রথম একটা নতুন জায়গায় আমরা যে যাচ্ছি, উপলব্ধি যদি একটা পার্টির মধ্যে আসে, কারণ পার্টির নেতাকর্মীরা সেটার সাথে খাপ খাওয়াবে, সেই বাস্তবতা ফেস করবে, নাকি ভাববে যে আর এগুলো কোনো ব্যাপার না, হ্যাঁ যদি বহিষ্কারও করে কয় মাস, 3 মাস 6 মাস বহিষ্কার করবে, আবার ফেরত চলে আসবো। এবং বহিষ্কার হলেও, যেমন আজকে কালকে একটা ছবি দেখলাম, এমনকি এনসিপির নেতারা বহিষ্কৃত হয়েছিল কিন্তু আবার মিটিংয়ে বসে আছে আর কি। তো এইটা আমি জানি না ছবির সত্যতা আছে কিনা, বাট মোটামুটি মানে ঘুরছে। তো এইরকম ধরেন বিএনপি তো এটাতে কোনো তেমন কোনো মানে আরও সহজ বলেই বিএনপিতে মনে হবে। এবং বিএনপির এটা শুধুমাত্র কর্মী একেবারে নিম্ন পর্যায়ের এই ধরনের লোকেদেরই একমাত্র কাজ তা না। আসলে যেটা হচ্ছে যে এই ধরনের যে মানে অর্থের আগাম ঘটে, অর্থ লেনাদেনা হয়, এইরকম কতগুলো পয়েন্ট আছে। তো সেই পয়েন্টগুলো কারা নিয়ন্ত্রণ করে? সে পয়েন্ট নিয়ন্ত্রণে যেমন বিএনপির লোকেরা যুক্ত হয়েছে, আগেকার লোকরা যে সব একেবারে সরে গেছে ব্যাপারটা এরকম না, একটা দফা হয়েছে। সেইখানে বিএনপি কি ভূমিকা নেবে, সরকার খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা তো হচ্ছে সরকারের ভূমিকার জায়গাটা, আমি আগে বললাম যে সরকারের ভূমিকার জায়গায় আমরা চরম, আমার মনে হয় যে আমরা এর আগেও কথা বলেছি এই বিষয়ে, এবং সিস্টেমটা চেঞ্জ হওয়ার দরকার। যে সিস্টেমটা চেঞ্জ করার ক্ষেত্রে তো আসলে আমার মনে হয় যে অবশ্যই সরকারেরও এখানে যথেষ্ট উদ্দেশ্য ভূমিকা নেওয়ার। সরকার, এটা আমার কথাটা শেষ করি। আচ্ছা, এটা পয়েন্টটা সরকার তখন বলতে পারে তার ডিফেন্সে যে আমরা তো একটা সিস্টেম চেঞ্জ করার দিকে যেতে চাইছি ইত্যাদি ইত্যাদি। কিন্তু প্রথমত 1 বছর পেরিয়েছে, পুলিশ সংস্কার কমিশনের কাজ কতটুকু এগিয়েছে আমরা জানি না, ওটা কি কার্যত ধামাচাপাই পড়ে গেল কিনা সেটা আমরা এখন সেইভাবেই আমাদের বলতে হচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে পুলিশের যে অ্যাকশন এবং সেই অ্যাকশনে যে দুর্বলতা মানে ফেইলিয়ার দেখতে পাচ্ছি, সেই ফেইলিয়ারকে কিন্তু আপনি উল্টোভাবে রিড করতে পারেন, ইচ্ছাকৃত কিনা।
হ্যাঁ, ইচ্ছা। এবং সেই জায়গাটাকে যে আপনি মানে আপনার শাস্তিমূলক ব্যবস্থা দিয়ে, আপনার জোরালো অবস্থান দিয়ে সরকার যে একদম মেসেজটা পরিষ্কার করবে। হ্যাঁ, যেমন আমরা দুর্গাপূজার আগে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন, আমি একটা উদাহরণ হিসেবে বলি। সেই সময় আমরা প্রস্তাব করেছিলাম যে বাংলাদেশে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী কখনোই তাদেরকে অ্যাকাউন্টেবল করা হয় নাই। যে এই যে এখানে যে হামলাগুলো হয় তার দায়টা তাদের তো শান্তি শৃঙ্খলা রক্ষা করার কথা। তো সেইটার দিকে যদি আপনারা মনোযোগ দেন, অনেকটা পরিস্থিতি উদ্ভব হবে। এবং গভর্নমেন্ট কিন্তু সেটা নিয়েছিলেন, এবং যার ফলে আমরা সারা দেশময় পুলিশ বাহিনীকে এবং আইন শৃঙ্খলা এবং অন্যান্য সমস্ত ফোর্সেসকে একটা অ্যাক্টিভ দেখেছিলাম। এবং তখন রাজনৈতিক দলগুলোকেও যেহেতু নিয়ে বসছেন, রাজনৈতিক দলগুলো যার যতটা শক্তি, বিএনপির বড় শক্তি, বিএনপি সেখানে ভূমিকা পালন করেছিল। যে কথাটা সত্যের খাতিরে আমাদের বলতে হবে যে বাংলাদেশে ওই দুর্গাপূজায় তেমন কোনো বড় ঘটনা ঘটেনি। আচ্ছা, এখন যে আমি যেটাতে বলছি, তার মানে আমরা যদি আপনি পলিটিক্যাল উইল থাকে এবং আপনি যদি সত্যি সত্যি এটাকে আপনার নির্দেশনাকে কার্যকর করেন, তাহলে পুলিশের এটা হবে। বিএনপি যদি রিয়েলি মিন করে, তাহলে এই যে বাংলাদেশে এই যে মানে রেন্ট সিকিং, মানে বখরাজীবী, এবং এই যে পেট্রন ক্লায়েন্ট, হ্যাঁ, সব আপনি ক্ষমতা দিয়ে বাকি মক্কেলদেরকে টিকিয়ে রাখবেন, তারা আপনার প্রতি অনুগত থাকবে, আপনার দল চালাবে, দলের জমায়েত হবে, এই হোল প্রসেসটার ব্যাপারে তার যদি নতুন চিন্তা না থাকে, মনে করবে যে এভাবেই চলবে, তাহলে আপনি আসলে বাস্তবতা কোনো পরিবর্তন বন্ধ না হলে আধিপত্যকে কেন্দ্র করে নতুন জায়গায় যাওয়ার জন্য ভূমিকা রাখতে হবে। এবং সেই মেসেজটা যদি দলের নেতাকর্মীরা ঠিকমতো পায়, তাহলে এটা থেমে যাবে বলে আপনি মনে করছেন? না, দেখুন, বিএনপির বিরুদ্ধে কেউ যদি সমালোচনা উত্থাপন করে, স্লোগান দেয়, সেটা তো দেওয়ার অধিকার যে কোনো দলেরই আছে। কিন্তু রাজনীতি যদি ধরেন এইরকম ভাষা নেয়, এটা তো পুরনো বন্দোবস্ত, এটা নতুন বন্দোবস্তের লক্ষণ না। তার মানে যারা আসলে অভ্যুত্থানের সত্যিকার মানে যে স্পিরিট, সত্যিকার যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে, তারা তো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন গণতান্ত্রিক সংস্কৃতি, নতুন গণতান্ত্রিক একটা চর্চার কথা বলবে। এবং সেইখানে তো ওই যে মানে ওই ভাষা থাকবে না। এখন সেখানে এইটা তো রাজনৈতিক ভাষা না যে আমিও এক জায়গায় স্লোগানগুলো শুনলাম এবং দেখলাম, তো সেইটা তো দেখে, এবং এইটা ছাত্ররা দিচ্ছে, এবং সেটা এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বুয়েটের মতো প্রতিষ্ঠানের জায়গা হচ্ছে। এটা একটা বেশ আশ্চর্যের ব্যাপার। বুয়েটের ছাত্র আন্দোলন নিষিদ্ধ, কিন্তু বুয়েটে এখন স্লোগান মানে মিছিল করে, এবং বুয়েট থেকে যে স্লোগান বেরোচ্ছে সেখানেই আমরা এই সব পলিটিক্যাল স্লোগান দেওয়া যাচ্ছে, সেটা বেশ অদ্ভুত ব্যাপার। মানে এই যে সিলেক্টিভ জায়গাগুলো, তাহলে কারা আসলে এই ধরনের নিয়ন্ত্রণগুলো করে, এবং কোনো একটা রাজনৈতিক পক্ষ যদি এই কাজ উদ্দেশ্য নিয়ে আসে, সেটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং চর্চার জন্য ভীষণ রকম মানে সাংঘর্ষিক। এবং আমরা একটা পুরনো বন্দোবস্তের ধারাবাহিকতা দেখলাম, গণতন্ত্রের নামে মূলত ঘৃণা এবং বিদ্বেষের একটা জায়গা। তো সেইটা মানে যেভাবে ঘটছে, এই ইঙ্গিতগুলো খুব বিপজ্জনক, অথবা বলতে পারেন যে আশঙ্কাজনক, নানা ধরনের আশঙ্কার জন্ম দেয়। আমরা সোজাসাপটা বলতে চাই, বাংলাদেশের যে ছাত্র সমাজ নেমে এসেছিল, এবং যে ছাত্র সমাজ বিশেষত আমরা বলবো যে যখন 15 তারিখের পরে 16 তারিখের আবু সাঈদের শাহাদাতের পরে যে মানে যেটাকে বলে যে সারা দেশে একটা দাবানল জ্বলে উঠেছিল, মানুষের মধ্যে যে সাহস সঞ্চারিত হয়েছিল, সেই জায়গায় আমি একটু কথা বলি, সেই বাংলাদেশেই সবার সামনে এরকম একটি মানুষকে পৈশাচিকভাবে খুন করা হলো, হত্যা করা হলো, এবং তখন তারা বলছে যারা প্রত্যক্ষদর্শী ছিল যে আমরা ভয়ে যাইনি। সেই সাহস হারিয়ে গেল কেন তাহলে মানুষের? এই সাহসটা হারিয়ে যায় মানে ক্ষমতার সামনে মানুষ দাঁড়াতে দীর্ঘ একটা সময় নেয়। আচ্ছা, আমাদের সময় একেবারেই নেই। 15.5 বছর নিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়াতে। আমাদের হয়তো আমরা যখন এইটা দেখব যে অভ্যুত্থানের ওই শক্তিটাকে আমরা ধরে রাখার চেষ্টা করেছি, নাকি অভ্যুত্থান শেষে নানান মানে নিজ নিজ পক্ষ হয়ে এই যে পুরনো মানে রাজনৈতিক বন্দোবস্ত, সেইখানে ঘৃণা স্লোগান, সেটার মধ্যে আমরা ঢুকে পড়েছি। যদি সত্যিকার ওই শিক্ষার্থীরা থাকতো যারা 16-র পর থেকে পুরো লড়াইটা দেখেছেন, সেই শিক্ষার্থীরা কিন্তু ঘরে ফিরে গেছেন, ক্লাসরুমে ফেরত গেছেন, তারা হয়তো দেখে এখন হতাশ, কিন্তু তাদের এখনো বোঝা দরকার যে অভ্যুত্থানের শক্তিটা রক্ষা করা দরকার। ওই রকম পিটিয়ে নির্মমভাবে একজনকে হত্যা করার বিরুদ্ধে যেমন,
তেমনি এই ধরনের পুরনো রাজনৈতিক ঘৃণা এবং বন্দোবস্তর বিরুদ্ধে যেতে হবে। আজিজুল বারী হেলাল, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনারা এই চাঁদাবাজির জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সারা দেশে যে চাঁদাবাজি হচ্ছে, আপনারা বলছেন আপনি একটু আগে বলেছেন আপনার দলের নেতাকর্মীদের যখন অফ রেকর্ড বলেছেন আপনারা তো কখনো কাউকে এই ধরনের নির্দেশ দেন না বা করতে বলেন না, তার কেউ যদি অপরাধে জড়িয়ে পড়ে। তো মানুষ তো আমরা দেখছি অপরাধে জড়িয়ে পড়ছে, সারা দেশে এই প্রবণতা আছে। আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা যে মানুষ যাতে করে একটা সামাজিকভাবে যাতে ওই মেসেজটা ছড়িয়ে দেওয়া যায় যে মানুষ যেন চাঁদাবাজে জড়িয়ে না পড়ে, বিশেষ করে আপনাদের দলের নেতারা যেন? আমি তো বললাম আমরা অলরেডি আমাদের যে সমস্ত জনসভা হয়, যে সমস্ত পাবলিক মিটিং হয়, আমরা চাঁদাবাজদের, সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিই, বলি যে চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় নেই। আমাদের চেয়ারম্যান থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি। এখন আমার বক্তব্য হলো যে গুটি কয়েক সন্ত্রাসী আপনার যে ঘটনাগুলো ঘটাচ্ছে এর জন্য গুটি কয়েক কি আপনি বলবেন? কারণ হচ্ছে অনেক বিচ্ছিন্ন যে ঘটনা ঘটছে, সবাই এক একটা ঘটনায় তো অল্প কিছু লোক থাকে, তাই না? আজকে কিছুক্ষণ আগে দেখলাম পল্লবীতে একটা বড় চাঁদাবাজি হয়ে একজনে গুলি করে, কিছুক্ষণ আগে আমি দেখলাম। এই যে গুটি কয়েক সন্ত্রাসীর হাতে কি বাংলাদেশের গণতন্ত্র জিম্মি থাকবে? এর জন্য কি আপনার বিএনপি এই গুটি কয়েক সন্ত্রাসীর প্রতি কোনো অনুকম্পা দেখাচ্ছে না কোনো? আমি তো তাদের প্রতি আমরা তো অনমনীয় মনোভাব নিচ্ছি। আপনারা এইটাকে স্বাগত না জানিয়ে আমাদের গণতান্ত্রিক অভিযাত্রা যে প্রশ্নবিদ্ধ হচ্ছে, আমাদের নেতা নেত্রীদের চরিত্র হনন করা হচ্ছে। আমি এই জায়গায় একটা কথা বলতে দেয়, দেখেন 24-এর পরাজিত শক্তি এবং 71-এর পরাজিত শক্তির যে নেক্সাস গড়ে উঠেছে এবং এদের যে প্যাট্রোনাইজ করছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, এই যে 24-এর পরাজিত শক্তি এবং 71-এর পরাজিত শক্তিকে ঐক্যবদ্ধভাবে প্যাট্রোনাইজ করে বাংলাদেশকে আরেকটি অস্থিতিশীল পরিবেশ করে তোলা হচ্ছে। কারণ সরকারও আমি দেখলাম এই ব্যাপারে খুবই নির্বিকার। আপনিও কি তাই মনে করেন কিনা? আসলে আমরা যতটা সহজভাবে দেখছি, বা যদি এটা ষড়যন্ত্র তত্ত্বের মধ্যেই সীমিত রাখি, বা ষড়যন্ত্র তত্ত্ব সত্যিকার থাকলে অবশ্যই বের করা, একদম, কিন্তু কোনোভাবেই নিজের দায় এড়ানো যাবে না। বন্ধু জুনায়েদ সাকি বলছিলেন পুরনো বন্দোবস্ত, কিন্তু স্লোগানে যে ভাষা ব্যবহার করা হচ্ছে, যে আচরণ করা হচ্ছে, এটা কোনো বন্দোবস্তই না। এটা হচ্ছে অসভ্যতা, এটা হচ্ছে রুচির দুর্ভিক্ষ, এটা হচ্ছে আইন হাতে তুলে নেওয়া এবং যা কিছু করার একটা আস্ফোরণ। এটা বন্ধ করতে হবে প্রতিটি রাজনৈতিক দলের, সেটা যে দলেরই হোক। আর হেলাল ভাইয়ের সাথে একটু দ্বিমত করব যে আমরা কেউ ঘটনা ঘটালে ব্যবস্থা নিতে বলছি বা তাকে গ্রেপ্তার করে না কেন, নিজেদের যে কারণে আমি আত্মশুদ্ধির কথা বলছি প্রতিটি দলের, এই ভাষায় কিন্তু আওয়ামী লীগের নেতারাও কথা বলতেন যে আমরা তো ব্যবস্থা নিয়েছি। ব্যবস্থা নিলে হবে না, ঘটনা ঘটার আগে। এবং প্রতিটি দলের বিভিন্ন ইউনিট আছে, এই দলের কাদের বিরুদ্ধে অভিযোগ আছে এটা কিন্তু নেতারাও জানেন। এবং ঘটনা ঘটার আগে, অঘটনের আগে তারা যদি ব্যবস্থা নেন, তারা যদি একটু একটা সুস্থ রাজনীতির দিকে যাত্রা করতে পারি। 5 কোটি টাকা যে চেয়েছিল সেটার জন্য যে গোলাগুলি এই মিরপুরে এটা ঘটলো, দেখুন সমস্ত জায়গাতে কিন্তু এই ধরনের মানে ইয়ারা আশ্রয় নিয়েছে, ক্ষমতার আশ্রয় নেবেই তারা। বিএনপি যদি নিজের কমিটমেন্ট প্রমাণ করতে চায় তাহলে তার দেখতে হবে যে পুরো তার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে তার বার্তা দিতে হবে যে এই বিএনপি এটার জন্য কোনো সুপারিশ করবে না, এইটা জায়গাটা করবে না, এবং সেইটা পরিষ্কারভাবে ওটা করলে পুলিশের অ্যাকশন হচ্ছে কিনা আমরা কি দেইনি, আমরা বার্তা দিয়েছি, চিৎকার করে বলছি, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে কিনা সেটা নিয়ে মানুষের সন্দেহ আছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও আগামীকাল ঠিক রাত 10টায়।